বন্ধুরা, সম্প্রতি আমি ডলি নামের একটি হরর ফিল্ম দেখেছি, যেটি ডিরেক্ট করেছেন রেড ব্ল্যাক হার্টস। এই ফিল্মটি মূলত ব্ল্যাক হার্টস এর 2022 সালের মুক্তি পাওয়া শর্ট ফিল্ম বেবি গার্লস থেকে অনুপ্রাণিত। তো আজকের এই ভিডিওতে আমরা ডলি ফিল্মের পুরো গল্প জানবো এবং এর ভয়ঙ্কর এন্ডিং নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর একটা ছোট কথা বলি আপনাদের, এই ভিডিওতে আমার ফেস ক্যাম অর্থাৎ আমার মুখমণ্ডল দেখানো হবে না। পুরো ভিডিও জুড়ে শুধু মুভির সিন, ভয়েস ওভার আর এক্সপেরিমেন্টেশন থাকবে, যাতে আপনারা আরো ভালোভাবে মুভিটি এনজয় করতে পারেন। তো ফিল্মের শুরুতেই আমাদের স্ক্রিনে একটি কবিতা দেখানো হয়, যা পরিবেশটাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। ঠিক তখনই দেখা যায় বিছানায় একটি মহিলা বসেছিল এবং সেখানে একটি মাথাবিহীন মৃতদেহ পড়ে রয়েছে। এরপর ফিল্মের চ্যাপ্টার 1 শুরু হয়, যার নাম মাদার। এখানে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এক কাপলের সাথে। মেয়েটির নাম মেসি এবং ছেলেটির নাম চেজ। চেজ তখন মেসিকে প্রপোজ করার পরিকল্পনা করছিল, যদিও মেসি আগেই বিষয়টা কিছুটা বুঝে ফেলেছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চেজের আগেই একটি মেয়ে সন্তান রয়েছে, যার নাম হচ্ছে ইভি। ইভি আসলে মেসির নিজের মেয়ে নয়, তবুও ধীরে ধীরে মেসি আর ইভির মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এদিকে মেসি ফোনে তার বোনের সাথে কথা বলছিল এবং তাদের কথোপকথন থেকে বোঝা যায় এই প্রপোজাল নিয়ে মেসি পুরোপুরি নিশ্চিত নয়, কারণ সে ভাবছিল যে আদৌ ইভির জন্য একজন ভালো স্টেপ মাদার হতে পারবো কিনা। বিশেষ করে মেসির নিজের স্টেপ মাদারের সাথে সম্পর্ক কখনোই ভালো ছিল না, তাই তার মনে একটা ভয় কাজ করছিল। তখন মেসির বোন তাকে বোঝায় যে চেজ সত্যি একজন ভালো মনের মানুষ, তাই শুধু ভয় বা অতীতের খারাপ অভিজ্ঞতার জন্য তাকে রিজেক্ট করা ঠিক হবে না। অন্যদিকে চেজ নিজেও এই প্রপোজাল নিয়ে ভীষণ নার্ভাস ছিল। সে বারবার নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছিল, কিভাবে মেসিকে প্রপোজ করবে সেটা ভাবছিল। চেজ মেসিকে নিয়ে যাচ্ছিল সিগন্যাল মাউন্টেন নামের একটি ওভারলুক স্পটে, যেটা মূলত পাহাড়ি এলাকার সুন্দর দৃশ্য দেখার জন্য পরিচিত একটি হাইকিং লোকেশন। যাই হোক, চেজ প্রথমে তার মেয়ে ইভিকে ডে কেয়ারে রেখে আসে এবং তারপর মেসিকে নিয়ে সিগন্যাল মাউন্টের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা নিজেদের গাড়ি হাইকিং ট্রেইলারের পাশে পার্ক করে এবং এরপর হেঁটে সেই সুন্দর ওভারলুক স্পটের দিকে এগোতে শুরু করে। এদিকে একই সময়ে আমাদের আবারও প্রথম দৃশ্যের সেই রহস্যময় মহিলাকে দেখানো হয়, যাকে আমরা এখন থেকে ডলি বলে ডাকবো। ডলি তখন সেই মাথাবিহীন মৃতদেহটিকে নিজের কোলে নিয়ে এক ধরনের শোক প্রকাশ করছিল, যেন সে কারোর মৃত্যুতে ভেঙে পড়েছে। এরপর ডলি মৃতদেহটিকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় এবং সেখানে গিয়ে আমরা আরো অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু ঘটতে দেখতে পাই। সেখানে গাছের চারপাশে অসংখ্য পুতুল ঝুলতে দেখা যায়। ডলি সেই মাথাবিহীন মৃতদেহটিকে একটি গর্তের ভিতরে ফেলে দেয় এবং কাঁদতে থাকে, আর সেই গর্তের চারপাশে অনেকগুলো পুতুল সাজানো ছিল, যেন জায়গাটা কোনো ভয়ঙ্কর রিচুয়ালের অংশ। এদিকে আবার মেসি আর চেজের কাছে আমরা ফিরে আসি। তারা তখন একই সময়ে জঙ্গলের ভিতর দিয়ে হাইকিং করছিল। কিছু দূরে যাওয়ার পরে তারাও গাছের ডালে ঝুলে থাকা অদ্ভুত সব পুতুল দেখতে পায়। মেসি তখন মজা করে 2টা পুতুল হাতে নেয় এবং বলতে থাকে একটা নাকি দেখতে তার মতো আর অন্যটা চেজের মতো। কিন্তু চেজ এই পুতুলগুলো দেখে স্পষ্টভাবে অস্বস্তি বোধ করছিল, যেন এই জায়গাটা তাকে ভিতর থেকে ভয় পাইয়ে দিচ্ছিল। তাই সে দ্রুত মেসিকে নিয়ে ট্রেইলারের আরো সামনে এগিয়ে যায়। অবশেষে তারা সেই সুন্দর সিনিক ভিউ স্পটের কাছে পৌঁছে যায়। আর জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল। তখন চেজ মেসিকে বলে যে ছোটবেলায় সে প্রায় এখানে আসতো। এরপর চেজ মেসি কিছু ছবি তুলতে থাকে এবং মনে মনে তাকে প্রপোজ করার সাহস জোগাড় করছিল। কিন্তু ঠিক তখনই অন্যদিকে জঙ্গলের ভিতরে ডলি একটি খেলনায় মিউজিক চালু করে দেয়, আর সেই অদ্ভুত মিউজিকের শব্দ কোনোভাবে চেজের কানে পৌঁছে যায়। এমনিতেই চেজ প্রপোজ করা নিয়ে ভীষণ নার্ভাস ছিল, তাই সে মেসিকে বলে চলো একটু পরে প্রপোজালের কথা ভাবি, আগে দেখে আসি এই অদ্ভুত শব্দটা কোথা থেকে আসছে। এরপর চেজ সেই শব্দ অনুসরণ করতে করতে জঙ্গলের এমন এক জায়গায় পৌঁছে যায়, যেখানে চারপাশে অসংখ্য পুতুল ছড়িয়ে ছিটিয়ে ছিল। গাছের ডালগুলোতে অসংখ্য পুতুল ঝুলছিল এবং ঠিক সেখানেই ডলিকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চেজ তখনই ডলির সাথে কথা বলার চেষ্টা করে। ডলি তখনই তার দিকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই দেখা যায় তার মুখে একটি বিশাল ডলের মুখোশ লাগানো ছিল। এরপরই ডলি খুব অদ্ভুত আচরণ শুরু করে। সে নিজের কান চেপে ধরে অস্বাভাবিক নাড়াচাড়া করছিল, যেন কোনো শব্দ তাকে ভীষণভাবে বিরক্ত করছে। হঠাৎ করে ডলি চেজের গলা চেপে ধরে তাকে মাটি থেকে উপরে তুলে ফেলে, তারপর তাকে জোরে মাটিতে
মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং হাতে থাকা শাপল দিয়ে চেজের পায়ে ভয়ঙ্কর ভাবে আঘাত করতে থাকে, কিন্তু এতেও সে থামে না। সেই একই শাপল দিয়ে ডলি চেজের চোয়াল প্রায় আলাদা করে ফেলে। আর ঠিক এখানেই ফিল্মের চ্যাপ্টার 1 শেষ হয়ে যায়। এবার ফিল্মের চ্যাপ্টার 2 শুরু হয়ে যায়, যার নাম থাকে টুগেদার। এখানে মেসি চেজকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে আসে এবং সেখানেই তার মুখোমুখি হয় ডলির সাথে। কিছুক্ষণ পর মেসি দেখতে পায় চেজ মাটিতে ভয়ঙ্কর ভাবে আহত অবস্থায় পড়ে আছে। এটা দেখে মেসি আতঙ্কিত হয়ে দৌড়ে আবার সেই সিনিক স্পটে ফিরে যায়। সেখানে গিয়ে সে চেজের ব্যাগ থেকে একটি আংটি খুঁজে পায়। তখনই সে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ে, কারণ চেজ তাকে প্রপোজ করার পরিকল্পনা করছিল, কিন্তু তার আগেই এত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। মেসি এরপর ব্যাগ থেকে একটি ছোট ছুরিও নিজের কাছে রেখে দেয়, যেন প্রয়োজনে আত্মরক্ষা করতে পারে। ঠিক তখনই ডলি নিঃশব্দে মেসির পেছনে এসে দাঁড়ায় এবং তার চুল স্পর্শ করতে শুরু করে। এতে ভয় পেয়ে মেসি চিৎকার করতে করতে দৌড় দেয় এবং সাহায্য চাইতে থাকে, কিন্তু কিছু দূর দৌড়ানোর পর মেসি হঠাৎ পড়ে যায় এবং সে আঘাতে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন মেসির জ্ঞান ফিরে আসে তখন সে দেখে ডলি তার সামনে দাঁড়িয়ে আছে। ডলি তখন মেসিকে অদ্ভুতভাবে ছুঁতে শুরু করে, যেন তাকে খুব কাছ থেকে অনুভব করতে চাইছে। ভয় পেয়ে মেসি সঙ্গে থাকা ছোট ছুরিটা বের করে ডলির কোমরে আঘাত করে। এতে ডলি প্রচন্ড রেগে যায় এবং সেজের মতোই মেসিকেও গলা চেপে মাটি থেকে উপরে তুলে ফেলে। তবে অবাক হওয়ার একটি বিষয় হলো ডলি মেসিকে হত্যা করে না, বরং মেসি আবার অজ্ঞান হয়ে যায় এবং তারপর ডলি তাকে নিজের কাঁধে তুলে নেয় এবং জঙ্গলের ভিতরে থাকা নিজের বাড়িতে নিয়ে যায়। ডলির বাড়িটা জঙ্গলের মাঝখানে অবস্থিত ছিল। বাড়িটি যেমন অনেক পুরনো, তেমনি দেখতে ঠিক কোনো ভয়ঙ্কর ডল হাউসের মতো লাগছিল। আর ঠিক এখানেই চ্যাপ্টার 2 শেষ হয়ে যায়। এরপরই শুরু হয় চ্যাপ্টার 3, যার নাম হোম। এখানে মেসির জ্ঞান ফিরে আসে এবং সে বুঝতে পারে তার পোশাক বদলে ফেলা হয়েছে। এখন তার গায়ে এমন এক ড্রেস পরানো যা দেখতে ঠিক কোনো পুতুল বা ছোট বাচ্চাদের পোশাকের মতো লাগছিল। শুধু তাই নয়, মেসিকে শুইয়ে রাখা হয়েছিল একটি বাচ্চাদের ক্রেডলের ভিতরে। এটা দেখে মেসি আরো ভয় পেয়ে যায় এবং দ্রুত চারপাশটা খেয়াল করতে শুরু করে। তখন সে বুঝতে পারে ঘরের দরজাটা বাইরে থেকে লক করা হয়েছে। আর মেসি তখন লক্ষ্য করে পুরো বাড়ির ভিতরে অসংখ্য পুতুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো জায়গাটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে এক পুরুষের কণ্ঠস্বর শোনা যায়। লোকটা মেসিকে ডাকছিল এবং তাকে দেওয়ালের কাছে আসতে বলছিল। পরে জানা যায় সেই লোকটির নাম টবি। টবি মেসিকে বলে যে ডলির কান অত্যন্ত তীক্ষ্ণ, সে এই বাড়ির যে কোনো জায়গা থেকেই খুব সহজেই সব শব্দ শুনতে পারে। তাই তুমি যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে খুব সাবধানে ডলির সাথে খেলাটা খেলতে হবে, অর্থাৎ কোনো ভুল করা যাবে না। টবি আরো জানায় এই বাড়ি থেকে বের হওয়ার জন্য একটি বড় সিলভার চাবির প্রয়োজন, আর সেই চাবিটি ডলি এই বাড়িতে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। সেই চাবি পেলেই কেবল তুমি এখান থেকে পালাতে পারবে। ঠিক তখনই হঠাৎ করে মেসির ঘরের দরজাটা খুলে যায় এবং বাইরে থেকে একটি ক্রেডল ভিতরে ঠেলে পাঠানো হয়। সেই ক্রেডলের ভিতরে একটি পুতুল ছিল। মেসি ভয় পেয়ে দ্রুত ক্রেডলটাকে আবারও বাইরে ঠেলে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবারও একইভাবে ক্রেডলটা ঘরের ভিতরে চলে আসে। তবে এবার ক্রেডলের ভিতরে থাকা পুতুলটার চেহারা অদ্ভুতভাবে বদলে গিয়েছিল, যেটা দেখে মেসির ভয় আরো বেড়ে যায়। পুতুলটার মুখ ভয়ঙ্কর ভাবে ভাঙা এবং বিকৃত ছিল। ঠিক তখনই ডলি হঠাৎ অদ্ভুতভাবে তালি দিতে দিতে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তাকে দেখেই মেসি আতঙ্কে প্রায় জমে যায়। এরপর ডলি মেসিকে জোর করে তুলে নিচতলায় নিয়ে যায়। সেখানে একটি টেবিলের উপর শুইয়ে সে মেসিকে ডাইপার পরাতে শুরু করে। মেসি বারবার বলতে থাকে যে তার এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু ডলি তার কথা একদমই শোনে না, বরং সে মেসিকে পরিষ্কার করে জোর করে ডাইপার পরিয়ে দেয় এবং এরপর তার মুখে বাচ্চাদের ব্যবহৃত ফিডার ঢুকিয়ে দেয়। কিন্তু মেসি তখন খুব বেশি বাধা দেওয়ার চেষ্টা করে না, কারণ সে বুঝে গিয়েছিল ডলি অস্বাভাবিক রকমের শক্তিশালী। চাইলে সে মেসিকে মুহূর্তের ভিতরে মেরে ফেলতে পারে। অন্যদিকে জঙ্গলের ভিতরে চেজের জ্ঞান ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, চেজ কিন্তু এখনো মারা যায়নি। সে অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার একটি পা প্রায় সম্পূর্ণই অচল হয়ে গিয়েছিল। প্রচন্ড ব্যথার কারণে সে আবার মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরলে সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভিতরে এগোতে শুরু করে। অন্যদিকে ডলি মেসিকে একটি চেয়ারে বসিয়ে তার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করতে থাকে। আর মেসি যদি সামান্য বাধা দেওয়ার চেষ্টা করত তাহলে ডলি হাত তুলে তাকে ভয় দেখাতো। এরপর ডলি নিজের কোমর থেকে সেই ছুরিটি বের করে, যেটা দিয়ে মেসি আগেই তাকে আঘাত করেছিল। ছুরিটা বের করার পর দেখা যায় ডলি নিজেও বেশ আহত হয়েছিল। ডলিকে তখন বেশ দুর্বল এবং আহত অবস্থায় দেখা যায়। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে, আর এই সুযোগটাই কাজে লাগায় মেসি। প্রথমে সে কোনোভাবেই নিজের চেয়ারের বাঁধন খুলে ফেলে, তারপর দ্রুত এই ভয়ঙ্কর বাড়ি থেকে পালানোর রাস্তা খুঁজতে শুরু করে।
কিন্তু বাড়ির মূল দরজা এবং নিচতলার জানালাগুলো শুধু লকই ছিল না, সেগুলো কাঠ দিয়ে পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছিল। মেসি তখন বুঝতে চেষ্টা করছিল কোন দিক দিয়ে পালানো সম্ভব। ঠিক তখনই ডলি হঠাৎ পেছন থেকে তাকে ধরে ফেলে এবং তার উপরে আক্রমণ করে। এরপর ডলি মেসিকে শাস্তি দিতে শুরু করে। সে ঠিক এমন ভাবে মেসিকে মারছিল যেমন ছোট বাচ্চাদের শাসন করা হয়। আর মেসিও তখন একদম বাচ্চাদের মতো বারবার সরি বলতে থাকে, যেন সে সত্যিই ডলির কাছে ভয় পেয়ে গেছে। ডলি তখন খুব অদ্ভুত আচরণ করছিল। সে বারবার নিজের কানে হাত দিচ্ছিল, যেন কোনো শব্দ তাকে প্রচন্ড বিরক্ত করছে। এরপর সে আবার মেসিকে চেয়ারে বসিয়ে তাকে অদ্ভুত ধরনের খাবার খাওয়াতে শুরু করে। পুরো ব্যাপারটা এমন ছিল যেন একজন মা তার ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে। কিন্তু খাবারটা এতটাই খারাপ ছিল যে মেসি সেটা মুখ থেকে ফেলে দেয়। তখন ডলি রেগে গিয়ে বাচ্চাদের দুধ খাওয়ানোর বোতল নিয়ে আসে এবং জোর করে মেসিকে সেটা দিয়ে খাওয়াতে শুরু করে। মেসি বাধ্য হয়ে বোতল থেকে কিছুটা খায়, কিন্তু সেই খাবার আবারও বমি করে ফেলে দেয়। এতে ডলি আবারও রেগে যায় এবং হঠাৎ করে সে নিজের বুক থেকে মেসিকে দুধ খাওয়ানোর চেষ্টা করতে থাকে। আর এই মুহূর্তটা মেসির জন্য আরো বেশি ভয়ঙ্কর এবং অস্বস্তিকর হয়ে ওঠে। মেসি কয়েক সেকেন্ডের জন্য জোর করে সেই পরিস্থিতি সহ্য করে, কিন্তু হঠাৎ করেই সে ডলিকে জোরে কামড়ে দেয়। এতে ডলি আহত হয়ে পড়ে এবং ব্যথায় পিছিয়ে যায়। এই সুযোগে মেসি দ্রুত দৌড়ে উপরে চলে যায়। তখন পাশের ঘর থেকে টবি আবার ফিসফিস করে মেসিকে বলতে থাকে যে যত দ্রুত সম্ভব তাকে সেই সিলভার চাবিটি খুঁজে বের করতে হবে এবং টবিকেও মুক্ত করতে হবে। টবি আরো বলে সম্ভবত চাবিটা বাড়ির বেসমেন্টে লুকানো আছে, কারণ বেসমেন্টেরই ডলির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিগত জায়গা। এরপর মেসি বাড়ির একটি ঘরে ঢোকে। সেখানে দেয়ালে একটি ক্রস ঝুলানো ছিল আর মেঝেতে পড়েছিল একটি কাঁচি এবং কাটা অবস্থার একটি আঙুল। বন্ধুরা, এই আঙুলটি আসলেই সেই মাথাবিহীন মৃতদেহটিরই ছিল। একে আমরা ফিল্মের শুরুতেই দেখেছিলাম। ফিল্মের শুরুতেই আমাদের দেখানো হয়েছিল যে ডলি সেই মৃতদেহের একটি আঙুল কেটে আলাদা করেছিল। যাই হোক, মেসি তখন মেঝে থেকে কাঁচিটা তুলে নেয় এবং ঘরের দরজার পিছনে লুকিয়ে পড়ে, কারণ সে বুঝতে পারছিল ডলির পায়ের শব্দ ধীরে ধীরে কাছে চলে আসছে। অবশেষে ডলি ঘরের ভিতরেই ঢুকতেই মেসি পেছন থেকে কাঁচি দিয়ে তার উপর আক্রমণ করে। এরপর আর সময় নষ্ট না করে সে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এবার মেসি বাড়ির বেসমেন্টে পৌঁছে যায় আর বেসমেন্টের ভিতরে ঢুকে সে দেখতে পায় চারপাশে অসংখ্য পুতুল সাজানো রয়েছে, কিন্তু এই সব পুতুলের মাঝখানেই ছিল এক ভয়ঙ্কর জিনিস, একটি পুতুল যার মাথার জায়গায় আসল একজন নারীর কাটা মাথা লাগানো ছিল। হ্যাঁ বন্ধুরা, খুব সম্ভব এই মাথাটাই সেই মহিলা যার মাথাবিহীন দেহের সাথে ডলিকে আমরা ফিল্মের শুরুতেই দেখেছিলাম। বেসমেন্টের সেই পুতুলের মধ্যে যার মাথায় মানুষের মাথা লাগানো ছিল, তার গলায় একটি সিলভার নেকলেস ঝুলতে দেখা যায়। মেসি দ্রুত সেই চাবিটি খুলে নেয়, কিন্তু ঠিক তখনই ডলি বেসমেন্টে চলে আসে। সে কোনো সময় নষ্ট না করে সরাসরি মেসির উপর আক্রমণ করে এবং তাকে টেনে অন্য একটি ঘরে নিয়ে যায়। এরপর ডলি মেসিকে ধাক্কা দেয়, যার ফলে মেসির এক কান সামান্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ডলি পরে একটি চেয়ারে বসে পড়ে এবং মেসিকে তার কোলে বসার ইশারা করে। মেসি তখন ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু হঠাৎ মেসির চোখে পড়ে ডলির গলায় এখন সেই সিলভার নেকলেসটি রয়েছে, যেটা সে কিছুক্ষণ আগেই বেসমেন্টের থেকে নিয়েছিল। এই দেখে মেসি বুঝতে পারে যে ডলির পুরো শক্তি বা এই বাড়ির কোনো সিস্টেমের সাথে এই চাবির নেকলেসের গভীরতা সম্পর্ক রয়েছে এবং মেসি শেষ পর্যন্ত তার কথা মেনে নেয় এবং তার কোলে বসে পড়ে। এরপর ডলি মেসির কাটা কান আবার সেলাই করে জোড়া লাগিয়ে দেয় এবং ধীরে ধীরে তাকে শান্ত করার চেষ্টা করে, যেন একজন মা তার শিশুকে ঘুম পাড়াচ্ছে। এই সময়ে মেসি আস্তে আস্তে একটি লালাবাই এর মতো হুমিং করতে শুরু করে আর সেই শব্দ শুনে ডলি কিছুটা শান্ত হয়ে যায়। এভাবেই চ্যাপ্টার 3 শেষ হয়ে যায়। এরপর শুরু হয় চ্যাপ্টার 4, যার নাম থাকে ফাদার। এখানে মেসি অপেক্ষা করতে থাকে যতক্ষণ না ডলি গভীর ঘুমে চলে যায়। তারপর খুব ধীরে ধীরে সে ডলির কোল থেকে উঠে আসে এবং তার গলা থেকে সেই সিলভার চাবিটি বের করে নেয়। এরপর মেসি সেই চাবি ব্যবহার করে টবির ঘরের দরজা খুলে দেয় এবং ভেতরে প্রবেশ করে। তখনই আমরা দর্শকরা দেখি টবি ঘরের ভিতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল। সেই একই সিলভার চাবি দিয়ে তার শিকল খুলে ফেলা সম্ভব ছিল। মেসি দ্রুতই টবিকে মুক্ত করতে শুরু করে। এই সময় মেসি ঘরের চারপাশ লক্ষ্য করে এবং দেখে সেখানে অদ্ভুত ভাবে অর্ধেক খাওয়া খাবার পড়ে রয়েছে।
দেওয়ালে রক্তের দাগ ছড়িয়ে আছে, এমনকি একটি মৃতদেহ সেখানে পড়েছিল। টবি মেসিকে জানায় এই মৃতদেহটি তার ভাইয়ের, যে তাকে উদ্ধার করতে এসেছিল, কিন্তু ডলি তাকে নির্মমভাবে হত্যা করেছে। টবি আরো বলে এখন সে মুক্ত হলে মেসিকে সাহায্য করবে, এই বাড়ির বাইরে থাকা কাঠের ব্লকগুলো সরিয়ে পালানোর পথ খুঁজবে। এই কথা শুনে মেসি অবশেষে টবিকে সম্পূর্ণ মুক্ত করে দেয়, কিন্তু ঠিক মুক্ত হওয়ার পরেই টবির আচরণে একটি অদ্ভুত পরিবর্তন দেখা যেতে শুরু করে। হঠাৎ করেই টবি মেসির উপর আক্রমণ করে। হ্যাঁ বন্ধুরা, টবি এবার ছুরির মুখে মেসিকে জিম্মি করে ফেলে। এরপর সে বলতে শুরু করে যে এবার সে এই জায়গা থেকে বের হতে পারবে এবং বাইরে গিয়ে মেসির সাথে খারাপ কিছু করবে। টবির ধারণা ছিল ডলি কখনোই চাইবে না মেসির কোনো ক্ষতি হোক, কারণ মেসি এখন তার খেলনার মতো হয়ে গেছে। তাই টবি ছুরির মুখে মেসিকে নিয়ে নিমতলায় চলে যায়। সেখানে গিয়ে সে ডলিকে বেবি গার্ল বলে ডাকতে শুরু করে। আর এই মুহূর্ত থেকেই পরিষ্কার হয়ে যায় যে টবি আসলে ডলির বাবা। আর যে মাথাবিহীন মহিলাটির দেহ আমরা শুরুতেই দেখেছিলাম, যার মাথাটা পরে একটি পুতুলের সাথে লাগানো ছিল, সে সম্ভবত ডলির মা। যাই হোক, টবি যখন মেসিকে আঘাত করার চেষ্টা করতে থাকে তখন অবশেষে ডলি সামনে চলে আসে। টবি মেসিকে জিম্মি করে ডলিকে দিয়ে বাড়ির মূল দরজাটা খুলিয়ে নেয়, আর ডলিও ভয়ে সেটাও করে, কারণ সে একদমই চাইছিল না টবি মেসির কোনো ক্ষতি করুক। আসলে ডলি মেসিকে নিজের পুতুল বা সন্তানের মতো মনে করতে শুরু করেছিল। দরজা খোলার পর টবি হঠাৎ শাপল দিয়ে ডলির উপর আক্রমণ করে। এরপর সে বলতে থাকে ডলির উচিত ছিল অনেক আগেই তাকে মেরে অন্যদের মতো মাটির নিচে কবর দিয়ে রাখা। টবি চিৎকার করে বলতে থাকে এটা আমার বাড়ি। ঠিক তখনই মেসি পিছন থেকে এসে ছুরি দিয়ে টবির উপর আক্রমণ করে। মেসির এই আক্রমণে টবির তেমন কিছু হয় না, বরং সে আরো ভয়ঙ্কর ভাবে খেপে যায় এবং মেসিকে মেরে ফেলার জন্য তার দিকে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই ডলি হঠাৎ নিজের বাবা টবির উপর আক্রমণ করে বসে। আর আমরা আগে থেকেই জানি ডলির মধ্যে অস্বাভাবিক রকমের শক্তি রয়েছে, তাই মুহূর্তের মধ্যেই সে টবির বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে ফেলে। এরপর সেই শাপল দিয়েই ডলি টবিকে সম্পূর্ণভাবে হত্যা করে। এখন টবি মারা গেছে, যে আসলেই ডলির নিজের বাবা ছিল। তাই ডলি ভীষণ মানসিক ভাবে ভেঙে পড়ে এবং প্রচন্ড রাগ ও দুঃখে সে আবার মেসির উপর আক্রমণ করতে শুরু করে। মেসি তখন বারবার বলছিল আমি তো তোমাকে সাহায্য করেছি টবির বিরুদ্ধে, কিন্তু ডলি তখন কিছুই শুনছিল না, বরং রাগের কারণে ডলির আচরণ আবারও ভয়ঙ্কর ভাবে বদলে যেতে শুরু করে। সেই মুহূর্তে মনে হচ্ছিল এবার হয়তো সে সত্যিই মেসিকে মেরে ফেলবে, কিন্তু ঠিক তখনই মেসি খুব চালাকির সাথে ডলিকে মমি বলে ডাকে। আর এই শব্দটি শুনেই ডলি হঠাৎ থেমে যায়। মেসি তখন বলে আই লাভ ইউ মমি। এই কথাটা শোনার পর ডলি পুরোপুরি শান্ত হয়ে যায়, যেন সে এই ভালোবাসার কথাটা এতদিন শুনতে চাইছিল। এদিকে একই সময়ে চেজ হামাগুড়ি দিতে দিতে অবশেষে সেই বাড়ির বাইরে পৌঁছে গিয়েছিল। সে বাইরে থেকে বারবার মেসির নাম ধরে ডাকছিল। চেজের আওয়াজ শুনে মেসি দ্রুত উপরে তালার জানালা ভেঙে নিচে লাফ দেয়, যাতে সে কোনোভাবে চেজের কাছে পৌঁছাতে পারে। আর মেসি পড়ে যাওয়ার দৃশ্যটা এমন ভাবে দেখানো হয় যেন তার চারপাশে পুরো পৃথিবী লাল রঙে ঢেকে গেছে। আর পুরো দৃশ্যটা এমন ভাবে দেখানো হয় যেন মেসি নতুন করে জন্ম নিচ্ছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আংটিটি মেসিকে প্রপোজ করার জন্য এনেছিল সেটি এখন ডলির নিজের আঙুলে দেখা যায়। আর ঠিক তখনই চ্যাপ্টার 4 শেষ হয়ে যায়। এরপর শুরু হয় চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 ফাইট। এই দুই চ্যাপ্টারের ঘটনাগুলো আমি একসাথে বলছি। জানালা থেকে নিচে পড়ে যাওয়ার পরও মেসি বেঁচে যায়। তারপর সে দ্রুত চেজের কাছে চলে আসে। মেসি তখন চেজকে বলে যে সে আগেই আংটিটির ব্যাপারে বুঝতে পেরেছিল এবং সে সত্যি চেজ ও ইবিকে খুব ভালোবাসে। কিন্তু ঠিক তখনই ডলিও নিচে নেমে আসে, আর এবার সে সরাসরি চেজের দিকে এগোতে শুরু করে। এরপর ডলি নির্মম ভাবে চেজকে হত্যা করে ফেলে। চেজের মৃত্যু দেখে মেসি কান্না করতে করতে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর এই সময় আবারও মেসি পড়ে যাওয়ার দৃশ্য এমন ভাবে দেখানো হয় যেন সে নতুন করে জন্ম নিচ্ছে। এমনকি আমরা স্পষ্টভাবে একটি অ্যাম্বলিকাল কার্ডের মতো দৃশ্য দেখতে পাই, যা পুরো ব্যাপারটাকে আরো প্রতীকী করে তোলে। এরপরে কিছু পুতুলের ভীষণও দেখানো হয় যেন সেগুলো আবারও জন্ম হচ্ছে। যাই হোক, ডলি তখন জঙ্গলের ভিতরে মেসির পিছু নিতে থাকে এবং তাদের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়। এই লড়াইয়ের সময় মেসি ডলির মুখোশের কিছু অংশ ভেঙে ফেলতে সক্ষম হয়। পালাতে পালাতে একসময় মেসি সেই গর্তের ভিতরে পড়ে যায় যেখানে ডলি তার মায়ের মাথাবিহীন দেহ লুকিয়ে রেখেছিল। মেসি তখন গর্তের ভিতরেই লুকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু ডলি খুব দ্রুতই সেখানে পৌঁছে যায়। ডলি সেখানে পৌঁছে আবারও মেসির উপর আক্রমণ করে। এরপর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে মেসি ডলির মায়ের মৃতদেহের ক্ষতি করার হুমকি দেয়, আর এই কথা শুনে ডলি হঠাৎ থেমে যায়। ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় মেসি। সে ডলির মায়ের দেহটি ডলির উপরে ফেলে দেয় এবং দ্রুত গর্ত থেকে বের হয়ে আসে। এরপর মেসি শাবল দিয়ে ডলির উপর একের পর এক আঘাত করতে থাকে। এতে ডলি
ডলির মুখোশের বড় অংশ ভেঙে যায়, তখনই প্রথমবারের মতো মেসি ডলির আসল মুখ দেখতে পায়। আর সেই মুখ পুরোপুরি পুড়ে ভয়ঙ্কর ভাবে বিকৃত হয়ে গিয়েছিল। মেসি এত জোরে আঘাত করতে থাকে যে শেষ পর্যন্ত ডলি মাটিতে পড়ে সম্পূর্ণ স্থির হয়ে যায়। এরপর মেসি ডলির আঙুল থেকে স্টেজের সেই আংটিটি খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ডলি আবার হঠাৎ করে নড়াচড়া করে ওঠে এবং মেসিকে ধরার চেষ্টা করে। এটা দেখে মেসি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর এখানেই চ্যাপ্টার 6 শেষ হয়ে যায়। এরপর শুরু হয় চ্যাপ্টার 7। এখানে মেসিকে জঙ্গলের ভিতরে দৌড়াতে দৌড়াতে এক পার্ক রেঞ্জারের সাথে দেখা করতে দেখা যায়। মেসি আতঙ্কিত অবস্থায় রেঞ্জারকে বলতে থাকে যে একটি ডল মাস্ক পরা ভয়ঙ্কর মহিলা তার উপর আক্রমণ করছে এবং কিছুক্ষণের মধ্যে সে এখানে পৌঁছে যেতে পারে। রেঞ্জার তখন মেসিকে নিজের গাড়ির ভিতরে বসতে বলে। এরপর সে বাইরে দাঁড়িয়ে ওয়াকিটকির মাধ্যমে পুরো ঘটনাটি রিসোর্ট করতে শুরু করে। কিন্তু রিসোর্ট করার সময় রেঞ্জার একটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে অন্য অফিসারদের জানায় এটাই দ্বিতীয় ঘটনা যেখানে কেউ এসে দাবি করছে যে ডল মাস্ক পরা এক রহস্যময় নারী তাদের উপর আক্রমণ করেছে। কিন্তু রেঞ্জার তখন দ্রুত সেখান থেকে পালানোর বদলে দাঁড়িয়ে গল্প করতে ব্যস্ত ছিল। আর ঠিক তখনই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা যেটা হয়তো আপনারাও ভাবছিলেন। হ্যাঁ, ডলি সেখানে এসে রেঞ্জারকে নির্মম ভাবে হত্যা করে ফেলে। এরপর ডলি রেঞ্জারের গাড়ির পাশের কাজ ভেঙে মেসির উপর আক্রমণ করতে শুরু করে। তবে এবার মেসিও পাল্টা প্রতিরোধ করে। লড়াইয়ের এক পর্যায়ে ডলির মনোযোগ কিছুটা সরে গেলে মেসি দ্রুত রেঞ্জারের মৃতদেহের পাশ থেকে গাড়ির চাবিটি তুলে নেয়। তারপর সে গাড়ি স্টার্ট করে সরাসরি ডলির উপর দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। এতে ডলির রাস্তায় ছিটকে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিছু দূর যাওয়ার পর মেসি আবারও গাড়ি থামিয়ে বাইরে নেমে আসে, কারণ সে নিশ্চিত হতে চাইছিল যে ডলি সত্যি শেষ হয়ে গেছে কিনা। মেসি আবারও গাড়ি থেকে নেমে আসে কারণ সে ডলির আঙুল থেকে নিজের আংটিটা ফিরে পেতে চেয়েছিল। সে ডলির হাত থেকে স্টেজের সেই আংটিটি খুলে নেয়। এরপর আবার গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ড্রাইভ করতে করতে মেসি নিজের হাতে সেই আংটিটা পরে নেয়। তারপর সে কাঁদতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের পরই হঠাৎ পাগলের মতো হাসতে থাকে। আর ঠিক এখানেই ফিল্মের মূল গল্প শেষ হয়ে যায়। এরপর আউটরোতে ম্যানস লাভ বাই বেবি বয় গানটি বাজতে থাকে, যা পুরো ফিল্মের আবিষ্কারক পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। তবে ফিল্মের একটি পোস্ট ক্রেডিট সিনও ছিল। সেখানে আমরা দুজন পুলিশ অফিসার এবং আরেকজন লোককে দেখতে পাই যাকে দেখতে অনেকটা বন্দির মতো লাগছিল। তারা কারোর কাছে রিপোর্ট করেছিল যে টবি উইলকারসন মারা গেছে। আর তারা সেখানে একজন মহিলাকেও পেয়েছে যে ডল মাস্ক পরা অবস্থাতেই সেই মহিলাকে সেখানে পাওয়া গেছে। আর ঠিক এখানে পোস্ট ক্রেডিট সিনও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ডলি ফিল্মের পুরো গল্প, যেটার উপরে উপরে দেখতে সিম্পল একটা স্ল্যাশ মুভির মতো লাগে। কিন্তু এখন আমরা কথা বলবো এই ফিল্মের আসল থিম এবং এর ভিতরে লুকিয়ে থাকা গভীর অর্থগুলো নিয়ে। কারণ এই মুভিটি শুধু ভয় দেখানোর জন্য বানানো হয়নি। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন তাহলে এখানে ট্রমা, মাতৃত্ব এবং একটি ভেঙে যাওয়া পরিবারের ভয়ঙ্কর কষ্টের গল্প লুকিয়ে আছে। ফিল্মে ডলির আসল পরিচয় কখনোই পুরোপুরি প্রকাশ করা হয় না, বরং ডিরেক্টর ইচ্ছা করে তার ব্যাক স্টোরিকে অনেকটা রহস্যময় এবং অস্পষ্ট করে রেখেছেন। তবে পুরো ফিল্ম জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট কাহিনীগুলো একসাথে করলে আমরা ডলির অতীত সম্পর্কে ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পেতে শুরু করি। যখন আমরা ফিল্মের ছড়িয়ে থাকা সব কাহিনীগুলো একসাথে জোড়া লাগাই তখন ডলির জীবনের এক ভয়ঙ্কর দুঃখজনক গল্প আমাদের সামনে উঠে আসে। সবার আগে কথা বলি সেই কবিতাটা নিয়ে, যেটা ফিল্মের শুরুতে দেখানো হয়েছিল। আর এই মুহূর্তে সম্ভবত আপনারা স্ক্রিনেও সেই কবিতাটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই কয়েকটি লাইন আসলে ডলির পুরো জীবনের সংক্ষিপ্ত সার। প্রথম 2 লাইনে বলা হয়, জঙ্গলের ভিতরে এক মা কাঁদছিল এবং এমন এক ভালোবাসা চাইছিল যা সে কখনো পায়নি। এই লাইনগুলো আসলে সেই মহিলার কথা বলেছে যার কাটা মাথা আমরা বেসমেন্টে দেখেছিলাম, অর্থাৎ ডলির মা। খুব সম্ভবত ডলির মা নিজেও তার স্বামী টবির গার্হস্থ্য নির্যাতনের শিকার হয়েছিল। আর জঙ্গলের মাঝখানে থাকা সেই ভয়ঙ্কর ডল হাউসের সেজন্য এক ধরনের বন্দি জীবন কাটাচ্ছিল। আর সে নিঃসঙ্গতা ও নির্যাতিত জীবনের তার একমাত্র ইচ্ছে ছিল একটি মেয়ে শিশু যাকে সে নিজের ভালোবাসা দিতে পারবে। আর সেই ইচ্ছাই পূরণ হয়েছিল ডলির জন্মের মাধ্যমে। তাই কবিতার পরের লাইনটি বলে, "She son appeared a childly grace", অর্থাৎ ডলির জন্ম নিয়েছিল এক নিষ্পাপ ও সুন্দর শিশু রূপে। কিন্তু এরপরে আসে "Still evil struck with has dark embrace", এখানে ইভিল বলতে আসলে টবিকেই বোঝানো হয়েছে, ডলি নিজের বাবা। খুব সম্ভবত টবি ছোটবেলা থেকে ডলির উপর ভয়ঙ্কর নির্যাতন করত। সে তাকে মারধর করত, ভয় দেখাতো এবং মানসিকভাবে ভেঙে দিত। এমনকি সম্ভবত কোনো এক দুর্ঘটনায় ডলির মুখ ভয়ঙ্কর ভাবে পুড়ে যায়। কারণ আমরা শেষের দিকে দেখেছি মেসি যখন ডলির মুখোশ ভাঙে তখন তার আসল মুখ পুরো পোড়া ও বিকৃত অবস্থায় ছিল। আর এটা নিশ্চিতভাবেই কোনো অস্বাভাবিক দুর্ঘটনা ছিল না। খুব সম্ভবত ডলির মুখে আগুন লাগানোর পেছনেই টবির হাত ছিল। কবিতার শেষ 2 লাইনে
বলা হয় এখন সেই মেয়েটি একটি মুখোশের আড়ালে লুকিয়ে নিজের একটি সন্তান বড় করতে চায়। অর্থাৎ ডলির মুখে থাকা মাস্কটি হয়তো তার মাই বানিয়ে দিয়েছিল, যাতে ডলি নিজের পোড়া মুখ লুকিয়ে রাখতে পারে এবং অন্তত কিছুটা হলেও নিজেকে স্বাভাবিক বা সুন্দর মনে করতে পারে। আর মায়ের মৃত্যুর পর ডলিও ঠিক তার মায়ের মতো একজন মা হতে চেয়েছিল। এই কারণেই সে মেসিকে নিজের বেবি গার্লস বানিয়ে রাখতে চেয়েছিল। সে মেসিকে আঘাত করলেও একই সাথে তাকে খাওয়াতো, ঘুম পাড়াতো এবং বাচ্চাদের মতো যত্ন নিত। এখন প্রশ্ন হলো, ডলির মায়ের আসলে কি হয়েছিল? ফিল্মে সেটা কখনোই স্পষ্টভাবে বলা হয়নি, তবে এখানে দুই ধরনের সম্ভাবনা সামনে আসে। প্রথমত, খুব সম্ভবত টবি নিজেই স্ত্রীকে হত্যা করেছিল। তার দ্বিতীয় সম্ভাবনা হলো ডলি হয়তো ভুলবশত নিজের অস্বাভাবিক শক্তির কারণে তার মাকে মেরে ফেলেছিল, ঠিক যেমন কোনো ছোট বাচ্চা না বুঝে কোনো জিনিস ভেঙে ফেলে। কারণ আমরা পুরো ফিল্মেই দেখেছি ডলির শক্তি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি ছিল। তবে যেটাই ঘটুক না কেন, এটা পরিষ্কার যে ডলি তার মাকে ভীষণ ভালোবাসতো এবং তাকে ছেড়ে থাকতে পারেনি। এই কারণেই সে তার মায়ের কাটা মাথাটি সংরক্ষণ করে রেখেছিল আর বাকি দেহটা জঙ্গলের সেই গর্তে লুকিয়ে রেখেছিল, যেখানে সে বারবার গিয়ে কাঁদতো এবং শোক প্রকাশ করত। আর ডলির সুপার স্ট্রেংথ নিয়ে যদি কথা বলি, তাহলে এটা পুরোপুরি অতিপ্রাকৃত কিছু নয়। ফিল্মে আসলে এটা বাস্তবসম্মত ভাবেই দেখানোর চেষ্টা করেছে, কারণ পুরো ফিল্মে কোথাও কোনো ম্যাজিক, ভূত বা অভিশাপের বিষয় দেখানো হয়নি। এমনকি ডলির চরিত্রে অভিনয় করেছেন প্রো রেসলার মার্কস দ্য ইম্পেলার, যিনি বাস্তব জীবনেও একজন NWA রেসলার, আর এটিই ছিল তার প্রথম জীবনের অভিনয়ের কাজ। অর্থাৎ ফিল্মে আমাদের এটা বোঝাতে চেয়েছে যে ডলি আসলে কোনো অপ্রকৃত দানব নয়, বরং সে একজন শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে ভেঙে পড়া নারী, যে ছোটবেলা থেকে এই বিচ্ছিন্ন জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর পরিবেশে বড় হয়েছে। ডলির মধ্যে হয়তো অটিজম বা অন্য কোনো নিউরোডাইভার্জেন্ট কন্ডিশন ছিল, কারণ তার বারবার কান চেপে ধরা, অদ্ভুতভাবে তালি দেওয়া বা অস্বাভাবিক আচরণ করা, এসব তার ট্রমা এবং মানসিক অবস্থারই প্রতিফলন হতে পারে। তাই ডলি অবশ্যই ভয়ঙ্কর, কিন্তু সে জন্মগতভাবে দানব ছিল না। সে আসলে এমন একটি দানব যাকে তৈরি করেছে একটি ভাঙা পরিবার, নির্যাতন আর বিকৃত পরিবেশ। একটা সিস্টেমে তাকে এমন ভয়ঙ্কর মানুষ পরিণত করেছে। আর যদি আমরা আরো গভীরে যাই, তাহলে বুঝতে পারি এই মুভিটি এটি সাধারণ কোনো স্ল্যাশার ফিল্ম নয়। এটা আসলে মাদারহুড বা মাতৃত্ব নিয়ে তৈরি একটি সাইকোলজিক্যাল কমেন্ট্রি, আর এটাই এই ফিল্মের সবচেয়ে ইন্টারেস্টিং দিক। আর এই তিনজনকে ভালোভাবে বুঝতে পারলেই ফিল্মের আসল ইমোশনাল কোর পরিষ্কার হয়ে যায়। প্রথম জন হলো মেসি। মেসি মাতৃত্বকে ভয় পায়। ফিল্মের শুরুতে আমরা দেখি সে তার বোনের সাথে ফোনে কথা বলার সময় তার নিজের মায়ের সাথে সম্পর্ক কখনোই ভালো ছিল না, আর একই কারণে সে ভয় পাচ্ছিল যে সে আদৌ ইভির জন্য একজন ভালো স্টেপ মাদার হতে পারবে কিনা। মেসি পুরো বিষয়টা নিয়ে ভীষণ ইনসিকিউর ছিল। সে আসলে মাদারহুডকে এড়িয়ে চলছিল, এমনকি বলা যায় একভাবে রিজেক্ট করছিল। তার মনে ভয় ছিল সে আদৌ একজন ভালো মা বা স্টেপ মা হতে পারবে কিনা। অন্যদিকে ডলি ঠিক তার বিপরীত। সে মাদারহুডের জন্য এতটাই ডেসপারেট ছিল যে সে মানুষকে অপহরণ করে জোর করে নিজের বেবি গার্ল বানানোর চেষ্টা করছিল। অর্থাৎ মেসি যেখানে মা হতে ভয় পায়, ডলি সেখানে মা হওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল। কিন্তু ডলির এই ইচ্ছা পুরোপুরি ভায়োলেন্ট এবং ডিস্ট্রেট রূপ নিয়েছে। আর তৃতীয় মা হলো ডলির নিজের মা, যার কাটা মাথা আমরা বেসমেন্টের ভিতরে দেখেছি। তিনি ছিলেন একজন ভিকটিম, যিনি নিজেও সম্ভবত টবির হাতে নির্যাতনের শিকার ছিলেন, আর হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের সন্তানকেও বাঁচানোর চেষ্টা করেছিলেন। তিনি সম্পূর্ণভাবে টবির সামনে অসহায় ছিলেন। এই তিনজন মা আসলে মাদারহুডের তিনটি আলাদা দিক দেখায়: রিল্যাক্টেন্স মেসি, অবসেশন ডলি এবং ভিকটিমহুড ডলির মা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মেসি যখন জানালা থেকে নিচে পড়ে, সেই দৃশ্যটা এমন ভাবে দেখানো হয় যেন সে এক ধরনের জন্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সেখানে চারপাশে লাল রঙের ব্যবহার দেখতে পাই, যা এক ধরনের বা পূর্ণ জন্মকে নির্দেশ করে। অর্থাৎ যে মেসি শুরুতেই মাদারহুডকে ভয় পেত, সে এখন এই ভয়ঙ্কর ট্রমার মধ্য দিয়ে গিয়ে নতুন এক মেসিকে রূপান্তরিত হয়েছে। আর অনেক দর্শকের মতে ফিল্মের শেষ অংশে মেসির আচরণে সেই পরিবর্তনে ইঙ্গিত দেয়। আর যখন সে চেজের আংটিটা পরে পাগলের মতো একদিকে কাঁদতে আর অন্যদিকে হাসতে শুরু করে, তখন বোঝা যায় সে এখন ইভিকে অ্যাডপ্ট করার জন্য মানসিকভাবে প্রস্তুত। এটা শুধু একটি রিয়াকশন ছিল না, বরং তার ভিতরে জমে থাকা ভয়,
ট্রমা এবং ইমোশনাল ব্রেকডাউনের বহিঃপ্রকাশ। ডলির ভেঙে পড়া অবস্থা দেখে হয়তো মেসির ভেতরে কিছুটা পরিবর্তন ঘটে। সে বুঝতে পারে একটা শিশুর সত্যি একজন মায়ের প্রয়োজন আছে এবং চাইলে সে দায়িত্ব নিতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল ডলি ফিল্মের থিওরি এবং হিডেন ফিনিশিং। আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমরা নিয়মিত এমনই সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।